1936 সালে প্রকাশিত হওয়া বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি, যেটা লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা নদীর মাঝি একটা উপন্যাস, তবে এটা সাধারণ রোমান্টিসিজম বা কাল্পনিক কোনো উপন্যাস নয়। এটা একটা আঞ্চলিক উপন্যাস। আঞ্চলিক উপন্যাস মানে হচ্ছে কোনো অঞ্চলের মানুষের জীবনাচার, জীবন সংগ্রাম তুলে ধরা। আসলে সাহিত্যের মূল উদ্দেশ্য ছিল সেটাই। সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে কোনো এলাকার মানুষের বা কোনো দেশের সংস্কৃতি বা কালচারকে ফুটিয়ে তোলাই হচ্ছে মূলত সাহিত্যের উদ্দেশ্য। যদিও বর্তমানে আমরা সাহিত্যের নামে নানান অযাচিত রোমান্টিসিজম বা একেবারে অকল্পনীয় কল্পনা আমরা দেখতে পাই সাহিত্যের মধ্যে, যেটা সাহিত্যের মূল উদ্দেশ্য থেকে আলাদা। বাট মানিক বন্দ্যোপাধ্যায়ের এই পদ্মা নদীর মাঝিটা আহ সাহিত্যের একেবারে মূল বিষয়টাকে ধরে রেখেছে বলে আমি মনে করি। তো পদ্মা নদীর মাঝি হচ্ছে একটা আঞ্চলিক উপন্যাস, যেটা পদ্মার পাড়ের মাঝিদের, জেলেদের জীবন আচার, জীবন সংগ্রাম নিয়ে লেখা। পদ্মা নদীর মাঝির এটা মূল প্রেক্ষাপট হচ্ছে আহ, পদ্মার পাড়ের কেতুপুর গ্রাম, এবং এই উপন্যাসের প্রধান চরিত্র হিসেবে ধরা হয়েছে কুবের, যে একজন দরিদ্র মাঝি। জীবন চলে আহ, নদীর মাছ ধরেই, বাট নদীর মাছ তো সারা বছর থাকে না। তাদের প্রধান আয়ের উৎস হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ সারা বছর ধরা যায় না, কিংবা ইলিশ মাছ সারা বছর পাওয়া যায় না, যে কারণে তাদের জীবনে নানান আহ উত্তাল, আহ নদীর ঢেউয়ের মতোই তাদের জীবনে উত্থান পতন ঘটে। কখনো দারিদ্রতার একেবারে চরম চরম সীমায় গিয়ে পৌঁছে। আহ কুবের এর স্ত্রী পঙ্গু, এবং বাসায় ছেলে মেয়ে আছে। এই যে সংসার চালাতে কুবের হিমশিম খায় কেবল মাছ ধরে। হঠাৎ করে আহ, কুবেরের জীবনে চমক নিয়ে আসে তারই শালিকা, সুন্দরী, রূপসী, এবং বাচন প্রিয় কোকিলা। So, কোকিলার সাথে কুবেরের মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং একটা মিল বন্ধন দেখা যায়, যেটা যে কোনো পাঠককেই আকৃষ্ট করবে বলে আমার মনে হয়। এই উপন্যাসের আরেকটা চরিত্র হচ্ছে চমৎকার, বা বলতে পারি এটাকে অন্যতম চরিত্র হচ্ছে হোসেন মিয়া, যে চায় নদীর পাড়ের ময়নাদ্বীপে, নদীর এক পাশের ময়নাদ্বীপ নামে এক অজানা দ্বীপে সে বাস করতে চায়। সেখানে সে বসতি করতে চায়, এবং সে চায় সমাজের যারা নিপীড়িত, যারা শোষিত, যাদের ওইভাবে অধিকার থাকে না, অধিকার না পাওয়া মানুষগুলোকে, অবহেলিত মানুষগুলোকে সে চায় কোনোভাবে বুঝিয়ে বাজিয়ে এই ময়নাদ্বীপে নিয়ে উঠাতে, এবং সে চায় সেখানে নতুন করে বসতি করতে। উপন্যাসের শেষ দিকে এসে আহ, কুবেরের উপর মিথ্যা চুরির অপবাদ পড়ে। তো কুবের পুলিশের হাত থেকে বাঁচার জন্য সেই হোসেন মিয়ার অজানা দ্বীপ মায়াদ্বীপে আশ্রয় নিতে বাধ্য হয়, এবং এই অজানা রহস্যময়ী বা বিপদ সংকুল পরিবেশে তার সঙ্গী হয় কুপেল। তো এই পুরো উপন্যাসটাতে আহ, নদীর পাড়ের দরিদ্র মাঝিদের জীবন আচার, জীবন সংগ্রাম নিয়ে বাস্তব ধারণা, বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আহ আপনারা যদি চান যে পদ্মা নদীর পাড়ে মাঝিরা কিভাবে জীবন যাপন করে, বিশেষ করে দরিদ্র মাঝিরা, যারা সারা বছর হয়তো এইভাবে আর্নিং করতে পারে না বিভিন্ন কারণে, তাদের জীবনটা কতটা জটিল সেটা বোঝার জন্য বইটা পড়তে পারেন। তো এই ছিল বইয়ের মূল সারাংশ বা আলোচনা। তবে এবার একটু আসি, মজার একটা কথা বলি। আমি যে এতক্ষণ ধরে বইটা সারাংশ করলাম, আমি আসলে বইটা পুরোপুরি পড়ি নাই। আমি ঘটনাটা খুলে বলি। বইটা আমি সংগ্রহ করেছি অলমোস্ট 3 বছর আগে। এই বইটা অনেকগুলো সংস্করণ আছে, বিভিন্ন প্রকাশনী থেকে বের হয়েছে বইটা, যেহেতু এটা বেশ প্রসিদ্ধ এবং কালজয়ী একটা বই। তো এই বইটার যেভাবে অন্যান্য প্রকাশনী বের করছে, তেমন ভাবে শব্দ শিল্প নামে একটা প্রকাশনী আছে বাংলাদেশে, আপনারা হয়তো অনেকে জানেন। শব্দ শিল্প প্রকাশনী যেটা করে সেটা হচ্ছে আহ, বিভিন্ন বইকে একেবারে বাজেভাবে, আমি বাজেভাবে বলবো, বাজেভাবে বাইন্ডিং ঠিক নাই, প্রেস ডিজাইন ঠিক নাই, এরপরে হচ্ছে কাঠামো ঠিক নাই, কোনো মতে ছাপিয়ে বাজারে ছেড়ে দেয়। এবং অবশ্যই এদের বইগুলোর দামেও কম থাকে, অনেক মানুষ হয়তো কিনেও। আমি তখন বুঝতাম না, হয়তো এই জন্য কিনে ফেলছি। বাট এই বইটা, যদিও বইটা চমৎকার, কিন্তু এদের এই টাইপিং বা এদের এই স্টাইলের কারণে বাজে
উপস্থাপনার কারণে, শব্দশিল্প প্রকাশনের বাজে উপস্থাপনার কারণে আসলে আমার পুরা বইটা পড়ার সুযোগ হয় নাই। তাছাড়া এমনিতে বর্তমানে বই পড়া কমাই দিছি। আর পিছনের আমার যে বুকশেলফটা দেখতে পাচ্ছেন, এটা ভঙ্গুর অবস্থায় আছে। চিন্তা করলাম কিছু বই কমানো দরকার। তো এই বইটাকে রেখেছি, যেটা বাড়িতে নিয়ে রেখে দেব, এখান থেকে নিয়ে নিব। কিন্তু সমস্যা হচ্ছে পুরো বই শেষ না করে আলমারিতে রেখে দেওয়ার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করতেছিল আমার। সেই অপরাধ বোধ কাটিয়ে তোলার জন্য মূলত আজকের এই ভিডিওতে আসা। চিন্তা করলাম পুরো বই পড়ি নাই তো কি হয়েছে, বইয়ের সামারি জানি, বিভিন্ন জায়গা থেকে সামারি জানলাম, নিজে তো পড়েছি অনেকটাই, সামারি জানলাম এবং চিন্তা করলাম যে বইয়ের একটা ওভারভিউ দিয়ে এবং বইটাকে বিদায় দেই। সো বইটা রিভিউ শেষ হওয়ার হয়তো কয়েকদিনের মধ্যেই আমার বাড়িতে চলে যাবে, গ্রামের বাড়িতে, এবং ওখানে আলমারিতে রেখে দেওয়া হবে। কারণ এখানে আমার বাসার বুক শেলফের অবস্থা খুবই বাজে, এখানে বই বেশি হয়ে গেছে, ভেঙে যাওয়া অবস্থা। সো পদ্মা নদীর মাঝে নিয়ে এই ছিল আমার কথাবার্তা। চমৎকার একটা বই। আমি বোধহয় আজকে বারবার বইয়ের দিকে তাকিয়ে বলতেছি ভিডিওতে, সরি ফর দ্যাট। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বই নিয়ে, ইনশাল্লাহ। তো আশা রাখি এখন থেকে হয়তো বই নিয়ে আহ, ঘন ঘনই আসবো ইনশাল্লাহ, বা দ্রুত সময়ের মধ্যে অন্য কোনো বই নিয়ে আসবো, হয়তো কালকে একটা বই নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।